আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে, এবং আজকের যে বিষয় সেটি হচ্ছে সাধারণ জ্ঞান, অর্থাৎ জেনারেল নলেজ থেকে প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব। এবং এটি হচ্ছে 8 নম্বর ক্লাস। তোমরা যারা আগের ক্লাসগুলি দেখেছো খুবই ভালো, কিন্তু যারা এখনও পর্যন্ত আগের ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই এই চ্যানেলে গিয়ে ক্লাসগুলো করে নেবে, কারণ প্রত্যেকটি ক্লাসেই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করা হয়, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা যারা 70+ নম্বর পেতে চাইছো তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, নিয়মিত ক্লাসগুলি দেখো, তাহলেই যথেষ্ট। প্রত্যেকেই 70+ নম্বর পাবে। আদার্স কোনো পেড ব্যাচ বা কোনো অনলাইনে ক্লাস করার কোনো প্রয়োজন নেই। এই চ্যানেলে বিনামূল্যে ক্লাসগুলো করানো হয়, কোনো রকমের টাকা লাগে না, তোমরা ফ্রিতে ক্লাসগুলো পেয়ে যাবে। এবং এই ক্লাসের দ্বারাই তোমরা 70+ নম্বর কিন্তু পেতে পারো প্রত্যেকেই। খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। যা কিছু প্রশ্ন আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি, প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে গঙ্গা নদী। গঙ্গা নদী হচ্ছে ভারতের দীর্ঘতম নদী, অর্থাৎ দৈর্ঘ্যের দিক থেকে গঙ্গাই হচ্ছে দীর্ঘতম, এবং গঙ্গার দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার। তোমরা একটু দৈর্ঘ্যটা মনে রাখবে, গঙ্গার দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী বা দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? যতগুলি প্রশ্ন তোমাদের শেয়ার করে দিচ্ছি এগুলো পড়লেই হবে। এগুলো প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার কিন্তু প্র্যাকটিস করবে। যারা জানো খুব ভালো, যারা জানো না তারা কিন্তু প্র্যাকটিস করবে বারবার, তাহলেই মনে রাখতে পারবে। দেখো, এখানে বলা হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী বা দক্ষিণ গঙ্গা কাকে বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গোদাবরী। গোদাবরী নদী হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা। এবং ঠিক যেরকমভাবে আমরা গঙ্গা নদীকে পবিত্র নদী বলি, একই রকমভাবে দক্ষিণ ভারতেও কিন্তু গোদাবরী নদীকে পূজা করা হয় এবং পবিত্র নদী, এবং এটা হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, গঙ্গা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? আশা করি এটার উত্তর তোমরা সবাই পারবে। ছোট থেকে আমরা পড়ে আসছি যে গঙ্গা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। তো খ হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, এবং তোমরা এখানে একটি মনে রাখবে যে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, এখান থেকে কিন্তু ভাগীরথী নদী হিসেবে গোমুখ গুহা থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে। তারপরে সেটি আমরা গঙ্গা নামে জানি, সেটাই হচ্ছে গঙ্গা নদী। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সিন্ধু নদীর উৎপত্তি কোথায়? সিন্ধু নদীর উৎপত্তি কোথায়? কি হবে কারেক্ট আনসার? তোমরা মনে রাখবে সিন্ধু নদীর উৎপত্তি হচ্ছে তিব্বতের মানস সরোবরের কাছে। কোথায়? তিব্বতের মানস সরোবরের কাছে হচ্ছে সিন্ধু নদীর উৎপত্তি। পরবর্তী প্রশ্ন, ব্রহ্মপুত্র নদী তিব্বতে কী নামে পরিচিত? গুরুত্বপূর্ণ এক একটি প্রশ্ন রয়েছে, বারবার কিন্তু প্র্যাকটিস করবে। ব্রহ্মপুত্র নদী তিব্বতে কী নামে পরিচিত? কি হবে কারেক্ট আনসার? তো দেখো,
তোমরা এখানে মনে রাখবে ব্রহ্মপুত্র নদীটা কিন্তু তিব্বতে সাংপো নামে পরিচিত। কি নামে? সাংপো নামে পরিচিত। এরপর দেখো আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে কোনটি দীর্ঘতম? অর্থাৎ ভারতে যেসব নদীগুলি পশ্চিম বাহিনী অর্থাৎ পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে সেই সমস্ত নদীগুলির মধ্যে দীর্ঘতম নদী কোনটি? কি হবে কারেক্ট আনসার? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা। অবশ্যই কিন্তু মনে রাখবে নর্মদা হচ্ছে এখানে কারেক্ট আনসার। পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম হচ্ছে নর্মদা। এরপর দেখো কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? আমরা এতদিন পর্যন্ত কি জেনেছি যে বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? দামোদর, যেটা আইসিডিএস পরীক্ষায় বারবার আসে। দামোদরকে বলা হয় বাংলার দুঃখের নদ। একই রকমভাবে বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? তো তোমরা মনে রাখবে বিহারের দুঃখ বলা হয় কোশি। বন্যা হয়, অনেক বন্যা হয়, যে কারণে কোশি নদীকে বলা হয় বিহারের দুঃখ। পরের প্রশ্ন, ভারতের একমাত্র লবণাক্ত নদী কোনটি যা মরুভূমি অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতের একমাত্র লবণাক্ত নদী কোনটি যা মরুভূমি অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? তো তোমরা মনে রাখবে এটা কারেক্ট আনসার হয়ে যাবে লুনি। লুনি হচ্ছে সেই নদী যেটা মরুভূমি অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং এটা হচ্ছে লবণাক্ত নদী। পরবর্তী প্রশ্ন, হীরাকুন্দ বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? তোমরা প্রত্যেকেই জানো যে হীরাকুন্দ বাঁধ হচ্ছে ওড়িশাতে, ওড়িশা রাজ্যে অবস্থিত হীরাকুন্দ বাঁধ বা হীরাকুন্দ ড্যাম। যেমন আমাদের বাঁকুড়াতে রয়েছে মুকুটমণিপুর ড্যাম, একই রকম হীরাকুন্দ যে ড্যাম সেটা কিন্তু রয়েছে ওড়িশাতে। আর সেটা কোন নদীর উপর? সেটা হচ্ছে মহানদীর উপর। মহানদী হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন দুটি নদীর মিলিত প্রবাহ মেঘনা নামে বাংলাদেশে প্রবেশ করেছে? কোন দুটি নদীর মিলিত প্রবাহ মেঘনা নামে বাংলাদেশে প্রবেশ করেছে? কোন দুটি নদী? কি হবে কারেক্ট আনসার? এটা সঠিক উত্তর হবে পদ্মা ও যমুনা। পদ্মা ও যমুনা দুটি নদী, যে দুটি নদী মিলিত হয়ে কি হয়েছে? মেঘনা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তোমরা একটু মনে রাখবে এই যে পদ্মা এবং যমুনা, এই যমুনার মিলিত প্রবাহের পর চাঁদপুরের কাছে মেঘনা নদীর সাথে মিশে এটি কিন্তু মেঘনা নাম নিয়েছে। অর্থাৎ পদ্মা এবং যমুনা এই দুটি নদী একসাথে মিলিত হয়েছে মেঘনার সাথে এবং তারপরে সেটি মেঘনা নাম নিয়ে বিশাল প্রশস্ত, চৌড়াটা অনেক বেশি মেঘনা নদীর, সেটা কিন্তু চাঁদপুরের কাছে সেটা মিলিত হয়েছে। এরপর দেখো বলা হচ্ছে গঙ্গার বৃহত্তম উপনদী কোনটি? অনেক গুরুত্বপূর্ণ এগুলো, এক একটি প্রশ্নগুলো খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে, পরীক্ষায় বহুবার আসে আর এগুলো কিন্তু মনে রাখতেই হবে। এগুলো তোমাদের 100% মনে রাখতেই হবে। দেখো গঙ্গার বৃহত্তম উপনদী কোনটি? এটার কারেক্ট আনসার হয়ে যাবে যমুনা। যমুনা হচ্ছে গঙ্গার বৃহত্তম উপনদী। এরপর বলা হচ্ছে উৎপত্তিস্থলে গঙ্গা নদী কী নামে পরিচিত? একটু আগেই তোমাদের বললাম যে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে যখন গঙ্গা উৎপত্তি লাভ করেছে সেই সময় কিন্তু গঙ্গা নদীর নাম ভাগীরথী, তারপরে সেটি গঙ্গা নাম নিয়ে বয়ে এসেছে আর বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। পরবর্তী প্রশ্ন,
অলকানন্দা এবং ভাগীরথী নদী কোথায় মিলিত হয়ে গঙ্গা নাম ধারণ করেছে? অলকানন্দা ও ভাগীরথী নদী কোথায় মিলিত হয়ে গঙ্গা নাম ধারণ করেছে, অর্থাৎ গঙ্গা যে নামকরণ সেটা কোথায় হয়েছে? তো সেটার কারেক্ট আনসার কী হবে বলো তো? সেটার কারেক্ট আনসার হবে দেবপ্রয়াগ। কি হবে? দেবপ্রয়াগ। দেবপ্রয়াগে অলকানন্দা যে নদীটি রয়েছে এবং ভাগীরথী নদী, এই দুটি নদী মিলিত হয়ে গঙ্গা নাম ধারণ করেছে দেবপ্রয়াগে। পরবর্তী প্রশ্ন, নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায়? অর্থাৎ নর্মদা নদী কোথায় উৎপত্তি লাভ করেছে? তো তোমরা মনে রাখবে এটা হচ্ছে মধ্যপ্রদেশে উৎপত্তি লাভ করেছে। মধ্যপ্রদেশের কোথায়? অমরকণ্টক শৃঙ্গে। অমরকণ্টক শৃঙ্গ কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। সেখানে নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে বিশ্বের বৃহত্তম নদী বদ্বীপ কোনটি? এগুলো কিন্তু তোমরা 100% মনে রাখবে। বারবার কিন্তু ক্লাসে বলার এটাই অর্থ যে এইগুলো কিন্তু ভুলে গেলে চলবে না। 100% কিন্তু এগুলো তোমাদের মনে রাখতেই হবে। বিশ্বের বৃহত্তম নদী বদ্বীপ কোনটি? এর কারেক্ট আনসার হয়ে যাবে সুন্দরবন। সুন্দরবনেই হচ্ছে বিশ্বের বৃহত্তম নদী বদ্বীপ। এবং সুন্দরবন বদ্বীপের আরও একটি নাম আছে, যেটা হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। অপশানে পরীক্ষাতে সুন্দরবন যদি না থাকে তাহলে থাকবে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। পরবর্তী প্রশ্ন, কোন নদীটি ভিক্টোরিয়া ফলস বা ভারতের নায়াগ্রা নামে পরিচিত চিত্রকূট জলপ্রপাত তৈরি করেছে? কোন নদীটি ভিক্টোরিয়া ফলস বা ভারতের নায়াগ্রা নামে পরিচিত চিত্রকূট জলপ্রপাত তৈরি করেছে? কোন নদীটি? এটা হবে ছত্তিশগড়ে অবস্থিত ইন্দ্রাবতী। ছত্তিশগড়ে অবস্থিত ইন্দ্রাবতী হবে এখানে কারেক্ট আনসার। দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতের কোন নদীটি কর্কট ক্রান্তি রেখাকে অর্থাৎ ট্রপিক অফ ক্যান্সার দুবার অতিক্রম করেছে? ভারতের কোন নদীটি কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মাহি। মাহি নদীটি দুবার অতিক্রম করেছে। এরপর দেখো বলা হচ্ছে যোগ জলপ্রপাত বা গেরসপ্পা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? যোগ জলপ্রপাত বা গেরসপ্পা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? এটা অবস্থিত কর্ণাটকে শরাবতী নদীর উপর। শরাবতী নদীর উপর কর্ণাটকে অবস্থিত। পরের প্রশ্ন, শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঝিলাম, যেটা হচ্ছে বিতস্তা। বিতস্তা সেটাই হচ্ছে ঝিলাম। ঠিক আছে, 5টা নদী বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা, শতদ্রু। তো সেই যে বিতস্তা নদী সেই নদীই হচ্ছে ঝিলাম নদী। তাহলে শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ঝিলাম নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয়? কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয়? কোনটি হবে কারেক্ট আনসার? তো দেখো বৃদ্ধ গঙ্গা বলা হয় গোদাবরীকে। গোদাবরী হচ্ছে পবিত্র নদী, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় এবং এটিকে আবার বৃদ্ধ গঙ্গাও কিন্তু বলা হয়। পরের প্রশ্ন, শিব সমুদ্রম জলপ্রপাত
কোন নদীর উপর অবস্থিত? শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? এটা কারেক্ট আনসার হবে কাবেরী নদী। দক্ষিণ ভারতে যে সমস্ত গুরুত্বপূর্ণ নদীগুলি রয়েছে তার মধ্যে রয়েছে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। তো কাবেরী নদীটি কিন্তু একেবারে দক্ষিণে অবস্থিত এবং এই কাবেরী নদীর উপরে অবস্থিত শিব সমুদ্রম জলপ্রপাত। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিচের কোন নদীটি গ্রস্থ উপত্যকা বা রিফ্ট ভ্যালি এর মধ্য দিয়ে প্রবাহিত হয়? নিচের কোন নদীটি গ্রস্থ উপত্যকা বা রিফ্ট ভ্যালির মধ্য দিয়ে প্রবাহিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে নর্মদা। নর্মদা হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি কোন নদীর উপর অবস্থিত? মাজুলি হচ্ছে বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ, সেটা কোন নদীর উপর নির্মিত? তো এটা আসামে অবস্থিত ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত বা অবস্থিত। নির্মিত হবে না, এটা অবস্থিত হবে। মাজুলি যে বৃহত্তম দ্বীপ সেটা কিন্তু ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত। পরবর্তী প্রশ্ন, নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? নাসিক শহর সেটা কোন নদীর তীরে অবস্থিত? তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে গোদাবরী। গোদাবরী হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো আজকের শেষ প্রশ্ন, যেখানে বলা হচ্ছে কোন নদীটি ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত হয়ে সিন্ধু জল চুক্তির অন্তর্ভুক্ত হয়েছে? কোনটি হবে? এখানে কারেক্ট অপশান কি হবে? এখানে কিন্তু কারেক্ট অপশান হবে উপরের সবকটি। উপরের সবকটি হবে এখানে কারেক্ট আনসার। সিন্ধু নদের পূর্ব দিকে তিনটি উপনদী, যেগুলো হচ্ছে শতদ্রু, বিপাশা ও রাভি। শতদ্রু, বিপাশা এবং রাভি যে তিনটি অপশান আছে, শতদ্রু অর্থাৎ সুতলেজ, বিপাশা বিয়াজ এবং রাভি, এই তিনটি নদীর জল ব্যবহারের মূল অধিকার ভারতের রয়েছে, তবে এগুলি পাকিস্তানের দিকে প্রবাহিত হয়েছে। তো তাই এখানে কারেক্ট অপশান হয়ে যাবে ঘ, উপরের সবকটি। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভারতের নদ নদী সংক্রান্ত। ভারতের নদ নদী সংক্রান্ত আরও কিছু প্রশ্ন উত্তর রয়েছে যেগুলো তোমরা প্র্যাকটিস করবে, যেগুলি আমি তোমাদের পরবর্তী ক্লাসে ডিসকাস করে দেব। এখন আপাতত এই 25টি প্রশ্ন খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো, আর পরবর্তী ক্লাসে আরও কিছু প্রশ্ন আসবে ভারতের নদ নদী সংক্রান্ত, সেগুলো তোমরা এটার সাথে অ্যাড করে প্র্যাকটিস করবে পরবর্তী ক্ষেত্রে। তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর আরও একটি বলে রাখি যে দেখা যাচ্ছে এই বেশ কিছুদিন থেকে তোমরা অনেকেই কিন্তু ক্লাসগুলো করছো না। কিছুদিন থেকে তোমরা ক্লাসগুলো রেগুলার কিন্তু করছো না। তোমাদের প্রত্যেককেই বলবো যে দেখো, যদি তোমরা 70+ নম্বর পেতে চাও তাহলে ক্লাসগুলো কিন্তু তোমাদের করতেই হবে। আজকের ক্লাস আজকেই করতে হবে, আগামীকালকের ক্লাস আগামীকালকেই করতে হবে। আজকের ক্লাস যদি তোমরা ভাবছো যে দুদিন পরে করবে, হবে না। যে কোনোভাবে ম্যানেজ করে তোমাকে কিন্তু ক্লাসগুলো করতে হবে, তাহলে তুমি ধীরে ধীরে তোমার যে প্রিপারেশন বা যে প্রস্তুতি সেটার সামনের দিকে এগিয়ে যাবে। আর যদি তুমি ভাবো যে পরবর্তী ক্ষেত্রে আমি প্রিপারেশন নিয়ে নেব, সম্ভব নয়। বহু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, তবেই তুমি 70+ নম্বর পাবে। তো তাহলে সেভাবেই কিন্তু প্রস্তুতি নাও, যেভাবে আমি তোমাদের গাইড করে দিচ্ছি, যেভাবে ক্লাসগুলি আসছে সেভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, না হলে পরীক্ষাতে কিন্তু নম্বর আসবে না। ঠিক আছে, তো তাই কিছু কিছু স্টুডেন্ট তোমরা আছো যারা রেগুলার ক্লাসগুলি করো, কিন্তু
বেশ কিছুদিন ধরে আমি দেখছি যে অনেক স্টুডেন্ট কিন্তু রেগুলার ক্লাসগুলি করছে না। হয়তো বিভিন্ন কারণ হতে পারে, কিন্তু দেখো কারণ তো আর চিরস্থায়ী হতে পারে না, কিছু দিনের জন্য হয়। যাই হোক, সমস্যা মিটে গেলে ক্লাসে কিন্তু আবার রেগুলার আসবে, ক্লাসগুলো করবে, না হলে কিন্তু তোমাদেরই ক্ষতি, মনে রাখতে পারবে না। মনে রাখতে হলে কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে, তাহলেই মনে থাকবে। ঠিক আছে? তো এইগুলো মাথায় রেখে প্রিপারেশনটা চালিয়ে যাও। 70+ তোমরা প্রত্যেকেই পাবে। তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।